বাংলাদেশের অর্থনীতির আকারের সাথে রাজস্ব ব্যবস্থাপনার যে পরিধি সেটি কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে, কিন্তু সেই পাল্লা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রাজস্ব ব্যবস্থাপনা, বিশেষ করে আজকে যখন আমরা আয়োজন করছি তখন ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সাথে একই সাথে বাংলাদেশও কাস্টমস দিবসের যে নানা আয়োজন সেটি পালিত হয়েছে এবং সেই আয়োজনকে উপলক্ষ করে আজকে আমরা যমুনা টেলিভিশনের এই বিশেষ আয়োজন 24 ঘন্টায় আমরা কথা বলতে চাই বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনার নানা দিক নিয়ে। আমরা জানতে চাই ব্যবসায়ীদের কথা, আমরা শুনতে চাই বিশ্লেষকদের মতামত, সাথে যিনি কর বিভাগে যারা কাজ করেন তাদের অবস্থা আমরা আজকে জানবো। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 24 ঘন্টায়। এবং শুরুতেই যখন এই আলোচনা করছি, আমি অতিথি যারা আছেন আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক ডান পাশে আছেন মোহাম্মদ জাকির হোসেন, কমিশনার, ঢাকা কাস্টম হাউস। তার ঠিক পাশে আছেন হায়দার আহমেদ খান, সাবেক সিনিয়র সহসভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। এবং একদম কর্নারে আছেন ডক্টর রুশাদ ফরদি, শিক্ষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজনে। জনাব জাকির হোসেন, আপনার কাছে আমি আসতে চাই। এখন এই মুহূর্তে আমদানি কিছুটা হয়তো শ্লথ ছিল কিছুদিন আগেও, কাজে আমি ধরে নিচ্ছি যে কাস্টমসের ক্ষেত্রে আপনাদের কাস্টমসের থেকে যে আমাদের রাজস্ব আয় সেটি নিয়ে আপনাদের কিছুটা হিমশিম খেতে হয়েছে। আমি সেই কথা অবশ্যই কাস্টমস দিবসে আপনাদের কাছ থেকে জানবো, কারণ আপনাদেরও সাফল্যের কথা বলার আছে। আমি প্রশ্নটা এভাবে করতে চাই যে ধরুন অনেক ধরনের রিফর্মের কথা এখন বলা হচ্ছে, কিন্তু যখন আমি কাস্টমস নিয়ে আলোচনা করি, আমি কাস্টমস দিবসের আয়োজনের সাথে ওই প্রশ্নটাও জুড়ে দিতে চাই, কাস্টমস ব্যবস্থাপনায় আসলে আপনাদের কতটা রিফর্ম দরকার? কারণ সরকার যে রাজস্ব আহরণে একটু চাপে আছে এটা বোঝা যাচ্ছে, কারণ 6 মাসের ভেতরে আমরা অনেক সিদ্ধান্ত পরিবর্তন হতে দেখছি। কিন্তু আপনারা কতটা পরিণত হয়েছেন রাজস্ব বোর্ডের জায়গা থেকে, সেটি আগে জানতে চাই। ধন্যবাদ সুধী দর্শক, আপনাদেরকে ধন্যবাদ রাত্রেবেলা আমাদেরকে সময় দেওয়ার জন্য। কাস্টমস জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড সরকারের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী সংস্থা। সরকারের মোট আয়ের প্রায় 85% জাতীয় রাজস্ব বোর্ড আহরণ করে, তার মধ্যে প্রায় এনবিআর যা আহরণ করে তার প্রায় 36% কাস্টমস থেকে আসে। যেহেতু গ্লোবালাইজেশনের যুগ চলছে, পর্যায়ক্রমে কাস্টমসের কন্ট্রিবিউশনটা আস্তে আস্তে কমছে, এটা আস্তে আস্তে আরও কমবে। তবে প্রতি বছরই আমাদের একটা টার্গেট থাকে, কাস্টমসের টার্গেট থাকে, ভ্যাটের টার্গেট থাকে, আয়করের টার্গেট থাকে। তো যেহেতু আজকে কাস্টম দিবস, আমরা কাস্টম নিয়ে যদি একটু বেশি কথা বলি, তো কাস্টমসের টার্গেট গত বছরের চেয়ে প্রায় 20% বাড়ানো, বৃদ্ধি করেছে এবছর। তো কিন্তু এখন পর্যন্ত আমরা গত বছরের চেয়ে প্রায় 10% প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি। আমাদের অর্থনীতির অবস্থা আমরা যতটুকু জানি পত্রপত্রিকা থেকে, তাতে আমাদের গ্রোথ লেভেলটা খুব বেশি না। তো ইম্পোর্টও কমেছে, কিন্তু আরও কিছু উন্নয়ন হয়েছে আমাদের। আপনি যেটা বললেন 5ই আগস্টের পরে আমাদের মধ্যে একটা বড় পরিবর্তন আসছে, আমাদের সবার মধ্যে একটা পরিবর্তন আসছে। কাস্টমসও তার ব্যতিক্রম না, কাস্টমসের মধ্যে পরিবর্তন আসছে। তো পরিবর্তনের প্রেক্ষাপটে আসলে যেহেতু আমরা গভর্নমেন্ট সাইডে এবং ট্যাক্স পেয়ার সাইডে সব সাইডে আমাদের একটা মানসিক পরিবর্তন এসছে, এটার ইম্প্যাক্ট আমাদের আয়ের মধ্যেও পড়েছে। ইম্পোর্ট কমা সত্ত্বেও আমাদের রেভিনিউ গ্রোথ পজিটিভ, এবং এটা প্রায় 10%-এর মতন বৃদ্ধি পেয়েছে। আশা করছি পর্যায়ক্রমে এটা হয়তো আর একটু বাড়বে, কারণ এলসি খোলা এখন একটু বেড়েছে, ইম্পোর্টের একটু গতি আসছে, যার কারণে আমরা আশা করছি বছর শেষে টার্গেট অ্যাচিভ না করতে পারলেও আমরা একটা ভালো 15-17% গ্রোথ একটা ইনশাল্লাহ হয়ে যাবে। জনাব জাকির হোসেনের কাছে আমরা আরেকবার আসবো। জনাব হায়দার আহমেদ খান, আপনার কাছে আসতে চাই। কেন আমরা সবসময় দেখি, এবং আমি তো যখন সাংবাদিকতা করছি আমি তো দেখেছি বিভিন্ন সময়, এবং যখন আপনাদের ফোরামে আমরা যাই, সেটা এফবিসিসি হোক, ঢাকা চেম্বার হোক, এমসিসি হোক, সবসময় আপনাদের রাজস্ব বিভাগের প্রতি আপনাদের অনেক অভিযোগ অনুযোগ, অর্থাৎ ব্যবসায়ীদের সাথে রাজস্ব কর্মকর্তাদের বা রাজস্ব বিভাগের দূরত্ব আমি বলবো কিনা জানি না, কিন্তু টানাপোড়েনটা কমছে না, বরং আমি দেখছি নানা ইস্যুতে এটা বাড়ছে। কেন সমাধান হচ্ছে না? দায়টা আসলে কার? ধন্যবাদ আপনাকে। আমি যা বলবো পার্সোনালি, ব্যক্তিগত আমার ওপিনিয়ন, আমি ঢাকা চেম্বারের পক্ষে না বা কোনো অ্যাসোসিয়েশনের পক্ষে না। খুব সুন্দর প্রশ্ন করছেন। আমি এটার সাথে একটা শব্দ অ্যাড করি। এনবিআর সবসময় ব্যবসায়ীদের সাথে পার্টনারশিপ ডায়লগে যান। তার মানে কি? পার্টনার, বিজনেসম্যানরা পার্টনার। এই পার্টনারশিপের সাথে ওনাদের সম্পর্কটা হয় অ্যাকাউন্টস ক্লোজ হওয়ার পরে 6 মাস থেকে 1-1.5 বছর পরে।
যখন টাকা পয়সা ব্যবসায়ীরা অন্যদিকে ইনভেস্ট করে বা অ্যাবজর্ব করে নেয়, তখন গিয়ে বলে যে আপনার প্রফিট এই না, আপনার প্রফিট ওই, আপনার ইনকাম এই না, আপনার ইনকাম এই, আপনার এক্সপেন্ডিচার না, আপনার এক্সপেন্ডিচার কম হওয়া উচিত। এই সব আর্গুমেন্টের প্রেক্ষিতে প্রথমেই ইনকাম ট্যাক্স বা অথরিটির সাথে, আমি ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলছি, ভ্যাট নিয়ে কথা বলছি না, বা ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে কথা বলছি না, ব্যবসায়ীদের সাথে প্রথম সবচেয়ে কঠিন রিলেশনটা হলো ইনকাম ট্যাক্সের, বিকজ অফ প্রফিট এবং প্রফিটের সাথে পার্সেন্টেজে ট্যাক্স ওনারা নেন। তার মানে উইদাউট ইনভেস্টমেন্ট আই মাস্ট সে ডাইরেক্টলি ইনভেস্ট করেন নাই, ইনডাইরেক্টলি গভর্নমেন্টের ইনভেস্টমেন্টের ফ্যাসিলিটি অবশ্যই ব্যবসায়ীরা নিচ্ছে, তার প্রেক্ষিতে তার যে প্রফিট হচ্ছে সেই প্রফিটের অংশ সরকারকে দিচ্ছেন। তার মানে ডিভিডেন্ড, আই মাস্ট সে ডিভিডেন্ড নেওয়া মানেই তো পার্টনার। সেই পার্টনারশিপের জায়গায় সরকার বা অথরিটি যখন 6 মাস, 1 বছর, 1.5 বছর পর একটা সন্দেহের জায়গা সৃষ্টি করেন, যেটা খুবই পেইনফুল, এবং অ্যাজামশনের ক্ষেত্রে এনবিআর চরমভাবে একটা মানে চরম একটা অ্যাজামশন সৃষ্টি করেন। সে এই অ্যাজামশনের প্রেক্ষিতেই ব্যবসায়ীদের সাথে সম্পর্ক। কেন অ্যাজামশন বলছেন? অ্যাজামশন বলছি যেহেতু আমি করেন আমি কথাটা যে আরেকটু বিশ্লেষণ করে বলি, সে আমার প্রফিট হইলো, আমার আর্নিং হইলো 10,000 টাকা, আমার এক্সপেন্ডিচার হইলো 8,000 টাকা, 2,000 টাকা আমি প্রফিট করে আমি রিটার্ন জমা দিলাম। যখনই জমা দিলাম তখন অথরিটি বললো যে নো হায়দার, তোমার আর্নিং 10,000 না, তোমার আর্নিং 12,000, তোমার এক্সপেন্ডিচার 8,000 না, তোমার এক্সপেন্ডিচার 6,000। এই যে একটা জায়গা, এই আমার ব্যবসা আমি করতেছি, আপনারা সবাই হয়তো স্বীকার করবেন, ব্যবসায়ীরা সবচেয়ে বেশি রিস্ক নেয়, নিয়ে পৈতৃক সম্পত্তি, নিজের সম্পত্তি সব কিছু ইনভেস্ট করে তারা ব্যবসা করে। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, বর্তমান বাংলাদেশে যে এমপ্লয়মেন্ট, সেটার একটা মেজর অংশ কন্ট্রিবিউট করতেছে ব্যবসায়ীরা। সেই সরকারেরও উচিত ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করা, করলে পরে জব ক্রিয়েশন হবে, যেটা সরকারের উপর প্রেশারটা কমবে, ইনডাইরেক্টলি স্যালারিড ইনকাম হবে, সেই স্যালারিড ইনকাম থেকে তারা ট্যাক্স পাবে, মানে আলটিমেটলি সরকারের বেনিফিট। সরকার এই জায়গাটায় তারা কীভাবে চিন্তা করতেছেন আমি জানি না, তারা তাদের মতো চিন্তা করেন, যে চিন্তাটার প্রেক্ষিতে ব্যবসায়ীদের সাথে গ্যাপ হয়, এবং যেই গ্যাপের জায়গাটাতে চরমভাবে একটা পর্যায়ে আমরা বলি, যেমন আমরা আরেকটা কথা বলি, সেটা হলো নেট বাড়ান, ব্যবসার ট্যাক্সের পরিধি বাড়ান। কিন্তু ওনারা কি করেন, আমি ব্যবসা করি, এই যে আমার 10,000 টাকা ইনকাম, উনি আমারে বললো 12,000, টার্গেট ফুলফিল করার জন্য উনি বললো যে 12,000 টাকা, আমার এক্সপেন্ডিচার 6,000 টাকা। আমি ব্যবসা করি, আমার এক্সপেন্ডিচার কি হবে এটা কি অথরিটি বলে দিবে? এটা কি সম্ভব? এটা কি উচিত? ওনাদের ট্যাক্সের টাকা দরকার, ওনাদের রেভিনিউ দরকার। তার মানে এই না আমাকে অন্য কোনো অ্যাঙ্গেলে আমাকে অ্যাসেস করা। জনাব হায়দার, আমি একটু জুড়ে দিতে চাই। ধরেন এই যে টানাপোড়েনের কথা বলছি, জনাব জাকির আপনিও চাইলে এই আলোচনায় কন্ট্রিবিউট করবেন, বা ওনার কাছ থেকে যদি আপনি উত্তরটা নিতে চান। সেটি হচ্ছে, আপনারা বলছেন ওনারা আপনাদেরকে অ্যাজাম্পশনের উপরে অনেক ধরনের কর আপনাদের উপর চাপিয়ে দেন, এই কারণে টানাপোড়েনটা কমে না। আবার এরকম মানসিকতার কথা ওনারা প্রায় বলেন যে ব্যবসায়ীরা আসলে কর ফাঁকি দিতে চান, বা কাস্টমসে ভুল তথ্য দিয়ে তারা কাস্টমসের যে নিয়মকানুন সেগুলোকে তারা থেকে বেরিয়ে আসতে চান। আবার ওনারা বলেন যে অনেক সময় এটা আপনাদের পক্ষ থেকে অভিযোগ আসে যে আপনাদের যদি কখনো কোনো ব্যবসায়ীর, আমি আপনাদের বলতে ব্যবসায়ীদের কথা বলছি, যদি কোনো ব্যবসায়ীর কোনো ধরনের নেতিবাচক মনোভাব থাকে, অনেক সময় সেটার সাথে রাজস্ব কর্মকর্তারা একীভূত হয়ে পার্টনারশিপে চলে যান ওই অনিয়মটা করার ক্ষেত্রে। তার মানে তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধুত্ব আছে। না, আমি কিন্তু এই জায়গায় আপনার সাথে একমত। আমি কিন্তু করাপশনের জন্য বন্ধুত্ব, করাপশনের জন্য পার্টনারশিপ আমি এগ্রি করি না। আমি ট্রান্সপারেন্ট। আমি এই যে আমি আপনাকে বললাম আমার ইয়ার এন্ডিং 30শে জুন 2024। আমার প্রশ্ন হলো, আপনি এটা, ওনাদেরও কিন্তু আইনে আছে, কোয়ার্টারলি রিভিউ করে আমাকে ইনকাম ট্যাক্স দিতে হয় প্রতি কোয়ার্টারলি। সেই কোয়ার্টারলি যখনই আমি দিতে যাব, তখন ওরা উচিত আমার অ্যাকাউন্টসটাকে রিভিউ করা। আমার বক্তব্য হলো যে আপনি আমার পকেটে ঢুকেন, কিন্তু আমাকে সন্দেহ করেন না। চলেন আমরা দুইজনই প্রথম কোয়ার্টারটা আমি রিভিউ করি, করে আপনাদের সাথে মিল রেখে আমার রিটার্ন জমা দিই, ট্যাক্স দিই, অ্যাডভান্স ট্যাক্স। সেম কেস উইথ ইয়ার এন্ডিং। কাস্টম দিবস ভাই, কাস্টম না, প্রশ্নটা যেহেতু আমি সব কথাই বলছি আর কি। আমি কিন্তু আজকে আলোচনাতে আমার ব্যবসার সাথে রিলেটেড কিন্তু ট্যাক্স, নট ভ্যাট বা কাস্টমস। ভ্যাট অ্যান্ড কাস্টমস আপনাদের পক্ষে আমরা কালেকশন করি, সেইখানেও একটা বড় দুর্বলতা আপনাদের আইনে আছে। সেটা হলো সেম, আমি যদি আলোচনা আপনার সুযোগ দেন তা আমি বলতে পারি ছোট্ট করে। যেমন মনে করেন ভ্যাটের হলো আপনারা কি করতেছেন, 100 মোরলেস 100% আইটেমের উপর ভ্যাট প্রয়োগ করলেন।
প্রোডাক্টের প্রাইসের সাথে ভ্যাট ইনক্লুসিভ। কনজিউমার পেমেন্ট দিল, সেই পেমেন্টের টাকাটা কালেকশন করলো, আপনার বাসার পাশে যে মুদির দোকান আছে সেখানেও তো তার আইটেমের উপর ভ্যাট আছে। সেই লোকটা কি হিসাব রাখতে পারবে? সেই লোকটা কি রিটার্ন জমা দিতে পারবে? কারণ সে এমন একটা পর্যায়ে ইকোনমিক্যালি আছে, সে তার পারচেজ করে সে নিজে, সেল করে সে নিজে, হিসাব রাখে নিজে। সেই জায়গায় ভ্যাটের হিসাবটা রাখা নেক্সট টু ইম্পসিবল। সেই ব্যক্তিটার কাছে আপনি দায়িত্ব দিলেন, আমার ট্যাক্সের টাকা কালেকশন করে তুমি আমার এক্সচেকারে জমা দাও। দিস ইজ নেক্সট টু। আমি ভ্যাটের প্রসঙ্গে জনাব হায়দার একটু আসবো। আমি এই প্রসঙ্গে ভ্যাট নিয়ে আমি স্পেসিফিকলি আলোচনা করব, আমি আপনাকে নিশ্চিত করলাম। জনাব জাকির, তারপর আমি ডক্টর রুশদের কাছে আসবো। জনাব জাকির, ছোট্ট করে জানতে চাই, কে আসলে কার পার্টনার, নাকি কে আসলে কার বন্ধু না শত্রু? কারণ অনিয়মের অভিযোগ তো কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে বা রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে হরদম ওঠে। জি, আসলে আপনারা কি করেন? তখন আমরা আপনার এই প্রশ্নটার উত্তর দিই, তখন আমরা আইনগতভাবে শাস্তি দিই। এইটা অহরহই হয়। তবে পার্টনারশিপ যদি বলেন, আসলে ব্যবসায়ীর হলো রিয়েল পার্টনার গভর্নমেন্টের। ব্যবসায়ীরা টাকা জেনারেট করে, সরকার কিন্তু কাগজ বানাইতে পারে। একটা 1000 টাকা নোট বানাইতে 3 টাকা খরচ হয় সরকারের। এইটার ভ্যালু অ্যাকচুয়ালি 3 টাকা, কিন্তু এইটাকে 1000 টাকায় কনভার্ট করে ওনারা। ব্যবসায়ীর যে ঘাম, ওয়ার্কারের যে ঘাম যখন লাগে, তখন ওই 3 টাকা 1000 টাকায় কনভার্ট হয়। তো আমরা করি কি, তখন ওই 1000 টাকা থেকে 150 টাকা বা ইনকাম ট্যাক্সের একটা পার্সেন্টেজ বা কাস্টমসের একটা পার্সেন্টেজ গভর্নমেন্টের এক্সচেকারে নিয়ে ওনাকে হয়তো 850 টাকা 800 টাকা দেওয়া হয়। এইভাবে ভাগটা হয়। 1000 টাকা ওইভাবে ভাগ হয়ে গভর্নমেন্টের এক্সচেকারে যায় একটা অংশ, যে নামে যাক, ইনকাম ট্যাক্স নামে যাক, কাস্টমস নামে যাক, বা ভিএটি নামেই যাক, বা অন্য কোনো ট্যাক্স নামেই যাক না কেন, আর একটা অংশ ব্যবসায়ীর ঘরে থাকে, ওয়ার্কারের পর্যন্ত যায়। এইভাবে টাকাটা রোল করতে থাকে। ফলে রিয়েল হিরো হলো ব্যবসায়ীরা, আর আমরা হলাম তাদের বেতনভুক্ত কর্মচারী। কেন বেতনভুক্ত কর্মচারী? উনি যে টাকাটা রোল করছে, এটা তো আমজনতা অনেক, ওনাদের পক্ষে আমরা কালেক্ট করে সরকারের এক্সচেকারে জমা করার জন্য ফেসিলিটেট করি ওনাদেরকে, টাকাটা ওনারাই জমা দেন। ফলে ব্যবসায়ীদের সাথে ট্যাক্স অফিসিয়ালদের কোনো সময় কখনোই টাগ অফ ওয়ার হওয়া সম্ভব না। কারণ যদি আমরা দুইজনের মধ্যে ক্ল্যাশ করি, তাহলে কাজ করব কিভাবে? না, আমার কাজই তো ব্যবসায়ীর সাথে। ফলে ব্যবসায়ীর সাথে কাজ করতে যেটা হয়, এই ক্যালকুলেশনে কখনো কখনো আমাদের মত পার্থক্য হয়। এইটা লিগ্যাল কারণে হতে পারে, অথবা ইন্ডিভিজুয়ালের চয়েসের কারণে হতে পারে। এই ইন্ডিভিজুয়ালটা ব্যবসায়ীও হতে পারে, আবার আমাদের অফিসার হতে পারে, বা দুইজনই হতে পারে। তো যখন এটা টাকা পয়সার বিষয়, আসলে তো আমরা ডিল করি, ওনারাও ডিল করেন টাকা নিয়ে। তো টাকা যখন ডিল করা হয়, এইটা খুবই ভালো জিনিস না যে টাকা আমার পকেটে থাকবে অথচ আমি একেবারে সৎ পথে চলবো। এই জিনিসটা খুব বেশি মানুষ পারে না। মানে এটা পারার জন্য আসলে হিম্মত লাগে। ওই হিম্মতদারী লোক সংখ্যা খুব বেশি দুনিয়াতে থাকে না, বিশেষ করে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে, এমনকি ব্যবসায়ীদের ক্ষেত্রেও। তো এইসব ক্ষেত্রে কখনো কখনো আমাদের মধ্যে মত পার্থক্য হয়। মত পার্থক্য হলে আইনের মধ্যে অনেকগুলো প্রসিডিউর বলা আছে। সরকার জানে, সংসদ জানে যে এই ক্ষেত্রে মত পার্থক্য হবে। এই মত পার্থক্যগুলোকে রিজলভ করার জন্য আমরা ওনাদের সাথে প্রতিনিয়ত আপনারা ডায়ালগ করেন। আমি জানি জনাব জাকির হোসেন, আপনার কাছে আমি আসবো। আমি কিছু স্পেসিফিক ইস্যু আপনাদেরকে তখন আমি প্রশ্ন করবো। ডক্টর রুশদ, আমি এই অবস্থাটা কেন আপনাকে দেখালাম, কারণ হচ্ছে এই যে মত পার্থক্য যে এখনও হতে পারে এবং একটা ধরনের টানাপোড়েন তো আছে, এটি পুরো রাজস্ব ব্যবস্থাপনাকে ইম্প্যাক্ট ফেলছে। কারণ আমরা দেখতে পাচ্ছি 6 মাস পরে এসে অন্তর্বর্তী সরকারকে এসে এখন সম্পূরক শুল্ক বসিয়ে বা বাড়তি ভ্যাট বা শুল্ক বসিয়ে সরকারকে আসলে রাজস্ব আহরণ বাড়ানোর একটা উদ্যোগ নিতে হচ্ছে। কারণ রাজস্ব আহরণ, তার মানে আমি ধরে নিচ্ছি, প্রথম 6 মাসে কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। যদি তাই হয়ে থাকে, এই রাজস্ব ব্যবস্থাপনায় আসলে গলতটা কোথায় থেকে যাচ্ছে, যে কারণে আমরা পর্যাপ্ত রাজস্ব আহরণ করতে পারছি না? এটা কি আসলে যারা রাজস্ব দেয় তাদের দায়, নাকি যারা আহরণ করেন তাদের দায়? আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। তো আমি আলোচনা শুনছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে একটা ইংলিশে একটা ফ্রেজ আছে, এলিফ্যান্ট ইন দ্য রুম, মানে রুমে একটা হাতি আছে, ওটার সম্বন্ধে আমরা কথা না বলে হয়তো আমরা অন্য বিষয় নিয়ে কথা বলছি, যেটা এটা আমি বলবো না ইচ্ছাকৃত, কারণ ওই বিষয়ে কথা বলাটা হয়তো ওনাদের জায়গা থেকে একটু সমস্যাজনক। বিষয়টা হলো
ট্যাক্স কালেকশন যত না বেশি ইকোনমিক তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক। কী কারণে? কারণ দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, জবাবদিহিতা প্রতিষ্ঠিত না হয়, তাহলে ট্যাক্স কালেকশন সেটা দুর্বলতা দেখা দিবেই। বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ জিডিপির 10%-এরও নিচে, এটা কোনো কোইন্সিডেন্স না, এটা বাংলাদেশের ওভারঅল শাসন ব্যবস্থার সাথে জড়িত। যে দেশে দুর্নীতি, করাপশন, আইনের শাসন অনুপস্থিত, সেখানে ট্যাক্স কালেকশনটা অবস্থা এরকম হওয়ারই কথা। তো কিন্তু আমি এখানে দায়টা বলবো আসলে যত না বলবো ব্যবসায়ীদের, তার চেয়ে অনেক বেশি আমি বলবো যে দেশের প্রশাসনের। এবং ট্যাক্স কালেকশন, এনবিআর হচ্ছে প্রশাসনের একটা অংশ। শুধু এনবিআরকে দোষ দিলে হবে না, এনবিআর আকাশ থেকে পড়েনি। এনবিআর হচ্ছে পুরো প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয়, আমি এই অন্তর্বর্তী সরকার 6 মাসের কথা বলছি না, অন্তর্বর্তী কারণ 6 মাস একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন ইনহেরিট করেছে, তাই না? এবং সেটা গত 15-16 বছরে চরম দুর্নীতিতে পৌঁছে গিয়েছিল। সেরকম একটা ব্যবস্থা ইনহেরিট করেছে, সেখান থেকে সে হঠাৎ করে 6 মাসে একটা ডাইনামিক, জবাবদিহিতামূলক, একটা সুষ্ঠু দুর্নীতিমুক্ত প্রশাসন সে গড়ে তুলতে পারবে না। এনবিআর করা কোনোভাবে সম্ভব না। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ব্যবসায়ী কেন, যে কোনো সাধারণ মানুষ, এমনকি আমিও, আপনি ট্যাক্স দিতে চাই না, মানে ট্যাক্স দিতে আমাদের গায়ে বাদ হয়, তাই না? মানে আমার ইনকাম, এতে আমি টাকাটা কেন দিয়ে দিব? তো সবাই কম বেশি এটা স্বীকার করে না ভালো যে ট্যাক্স দিতে চায় না, ট্যাক্স ফাঁকি দিতে চায়। তো ব্যবসায়ী ট্যাক্স দিতে ফাঁকি যাবে, এটা আমার কাছে মনে হয় পৃথিবীর সব দেশের ব্যবসায়ী ট্যাক্স ফাঁকি দিতে চায়, কারণ সরকারকে কেউ এমনি এমনি টাকা দিতে চায় না। এখন মূল দায়িত্বটা হলো, যদি তারা ব্যবসায়ীরা কী ধরনের সিগন্যাল সরকারের কাছ থেকে পায়, এটা খুব ইম্পর্টেন্ট। ব্যবসায়ী যদি সরকারের কাছ থেকে বা এনবিআর কাছে সিগন্যাল পায় যে একটু টাকা পয়সা এদিক ওদিক দিয়ে ম্যানেজ করে পার পে যাওয়া যাবে, ব্যবসায়ীরাই করবে, খুবই স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য আমার কাছে মনে হয় যে দায়টা আসলে প্রধানত সরকারের দিক থেকে, প্রশাসনের দিক থেকে, এনবিআর দিক থেকে। এনবিআর যদি খুব সুষ্ঠু, স্বচ্ছ এবং ন্যায়ের মাধ্যমে একদম কালেক্ট করতো, ব্যবসায়ীরা সেভাবেই চলতে বাধ্য হতো। তারা যদি দেখতো আইনের শাসন এখানে আছে, যে ব্যবসায়ী ফাঁকি দিচ্ছে সে শাস্তি পাচ্ছে, যে এনবিআর কর্মচারী অন্যায় করছে সে শাস্তি পাচ্ছে। আমার এনবিআর কাস্টমসের ভাই উনি বললেন যে শাস্তি দেওয়া হয়, কিন্তু এটা আসলে কতজন বিশ্বাস করবে এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি এই বিশ্বাসযোগ্যতা নিয়ে একটু প্রশ্ন আনবো। জনাব জাকির হোসেন, আপনার কাছে একটু আসবো, আমি একটু বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা 24 ঘন্টার রিপোর্টে একটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের আয়োজন 24 ঘন্টা। আজকে আমাদের বিষয় রাজস্ব ও স্বস্তি। আমাদের সাথে 3 জন অতিথি আছেন কথা বলার জন্য। রাজস্ব নিয়ে যেহেতু কথা হচ্ছে, জনাব জাকির হোসেন, কমিশনার কাস্টম হাউস, ঢাকা কাস্টম হাউস, আপনার কাছে আরেকবার আসতে চাই। যেহেতু এই মুহূর্তে আমরা ওই যে বললাম, অর্থনীতিতে যেহেতু নানা ধরনের পরিবর্তন আনার চেষ্টা চলছে রাজনৈতিক পালাবদলের পর থেকে, একটা কথা তো এখন খুব বেশি আলোচনা হচ্ছে এবং আপনারা, আমি নিশ্চিত এটা সবচেয়ে বেশি শোনেন, সেটা হচ্ছে অর্থ পাচার। এবং অর্থ পাচারের যখনই রুটের কথা বলা হয় যে আমদানি রপ্তানিতে শুল্ক ফাঁকি দিয়ে বা কারসাজি করে, ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং যেটাই বলি না কেন, সেভাবে আসলে পাচার করা হয়েছে অর্থগুলো। আমরা এত উন্নত হলাম, এত রিফর্ম করলাম, এত প্রযুক্তি আনলাম, আমরা কেন এই ধরনের প্রবণতা, যারা কর ফাঁকি বা রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশে অর্থ পাচার করছে, কাস্টমস কেন এগুলোকে ধরতে পারছে না? নাকি ধরলেও এর আগে ব্যবস্থা নেওয়া যায়নি? জি, এটা সত্য কথা যে গ্লোবালি যে টাকা পাচার হয় এর একটা বড় অংশ ফর্মাল ট্রেডের ভিতর দিয়ে হয়, আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং, যার ক্ষেত্রে যে এটা সুযোগ করে হয় সে সেটা ইউজ করে, এটা একটা বড় অংশ হয়। এবং বাংলাদেশও এটা খুব একটা ক্লাসিক্যাল এক্সাম্পল, যেখানে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের ইম্প্যাক্টটা অনেক বড়। তো এইটা নিয়ে এনবিআর, ইনকাম ট্যাক্স, কাস্টমস এবং বিইটিতেও সাম এক্সটেন্ট কাজ করা হয়। কাস্টমসে তো এটা প্রতিদিনকার যুদ্ধ থাকে। এখানে আমাদের দুটো প্রবলেম ফেস করতে হয়। এক হলো ব্যাংকের নিয়ম হলো, বাংলাদেশ ব্যাংকের রুল অনুযায়ী অ্যাকচুয়াল যে ট্রানজ্যাকশন প্রাইস সেই প্রাইসে এলসি হবে। কিন্তু যখন একটা গোডসের মানে অস্বাভাবিক প্রাইসে এলসি হয়, সেটা কম হতে পারে, বেশি হতে পারে, তখন কিন্তু এলসি তার পক্ষে কথা বলে যে সে এই দামই সে কিনছে, একটা প্রুফ চলে যায়। এরপরে যখন আমরা বাড়াইতে যাই, এই এলসিটা আমাদের বিপক্ষে কাজ করে, একটা। 2 নম্বর হলো
গ্যাট ভ্যালুয়েশন নামে একটা ভ্যালুয়েশন আছে আমাদের। আমরা যেহেতু গ্লোবাল ভিলেজের সাথে কানেক্টেড এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং WCOর সাইনি, তো WCOর তত্ত্বাবধানে আপনার গ্যাট ভ্যালুয়েশনের আওতায় ভ্যালুয়েশন রুল একটা আছে। সেটাতে বলা আছে যে লাস্ট 3 মান্থের মধ্যে যদি একই প্রোডাক্টের একাধিক ভ্যালু থাকে তাহলে অ্যাসেস করতে হবে সর্বনিম্ন ভ্যালুতে। এইটা অনেক দেশেই চেঞ্জ করেছে, যেমন ইন্ডিয়া চেঞ্জ করেছে, কিন্তু আমরা এখনও এটাকে চেঞ্জ করতে পারিনি, কারণ আমাদের সাথে কন্ট্রাক্টটা সেক্ষেত্রে রিস্ট্রাকচার করতে হবে। তো এইগুলোর ক্ষেত্রে আমরা দেখা যায় মানে আন্ডার ইনভয়েসিংটা প্রপারলি প্রোটেক্ট করা যায় না। আর 2 নম্বর হলো আমাদের 95% কনসাইনমেন্ট প্রতিদিন ছেড়ে দিতে হয়, দিনেরটা দিন। এটা একটা টার্গেট থাকে, যার কারণে আমরা খুব বেশি কনসাইনমেন্টে ইন্টারভেনও করতে পারি না। আমরা যেগুলোতে ইন্টারভেন করি প্রতিদিন 5% বা তারও কম, অ্যাপ্রক্সিমেটলি 5%, সেইগুলোর 90% ক্ষেত্রে দুটো প্রবলেম আমরা আইডেন্টিফাই করি। যে 5% আমরা ইন্টারভেন করি তার 90% ক্ষেত্রে দুটো প্রবলেম হয়। একটা হলো এইচএস কোড চেঞ্জ, মানে হাই টেক্স থেকে লো টেক্সে নিয়ে আসছে, আর একটা হলো ভ্যালু কম অথবা ভ্যালু বেশি। তো বেশিটা আমরা এক্সপোর্টের ক্ষেত্রে নর্মালি দেখি, কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে কমটাই দেখি। এইসব ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই এই কাজটা করি। ফাঁকা কন্টেনার আসার নজিরও তো দেখা যায়। হ্যাঁ, ইম্পোর্টের নামে সেগুলো তো ফ্রড। আপনার গার্মেন্টসের নাম দিয়ে মদ আসে, তো আসছে। কিছুদিন আগে তো চিটাং কাস্টমার্সে ধরা হয়েছে। আমি 1 তারিখে জয়েন করেছি এই কাস্টম হাউসে, প্রায় 1000 খানেক কেস করেছি এরকম মিস কেস এর মধ্যেই। তারপরে আপনার গোল্ড যদিও এখন একটু স্লো আসছে, বাট তারপরে ধরা পড়ছে। টোবাকো আসছে এখন বেশি, টোবাকো ধরা হচ্ছে। তো আমাদের চেষ্টা থাকে না তা না, কিন্তু আপনি বলতে পারেন যে আমাদের চেষ্টাটা হলো বেশিরভাগ হলো হিউম্যান ইন্টারভেনশন বেশি। তো যেহেতু আমাদের ইন্টারভেনশনটা হিউম্যান ক্যাপাসিটিটা আসলে আনলিমিটেড না, রিস্ক বেসড না। তো আমাদের উচিত হলো এখন আসলে কমপ্লিট ডিজিটাইজেশন, কমপ্লিট রিস্ক বেসে যাওয়া এবং সকল ক্লায়েন্টদের সাথে আমাদের কানেক্টেড হওয়া। তো এই মুহূর্তে কানেকশনের ক্ষেত্রে আমরা আগাচ্ছি, যেমন NSW একটা হচ্ছে, 6টা প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড হয়েছে, আরও এরকম গ্লোবালি কানেকশন হতে হয়। তো আমাদের কানেকশনের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি, বাট কাজ চলছে। তো আশা করা যায় যে পর্যায়ক্রমে কানেকশনগুলো যদি বাড়ে, এবং বাংলাদেশ ব্যাংক এখন এলসির ভ্যালু নিয়েও কিছু কাজ করছে, যাতে এলসিতে আন্ডার ইনভয়েসিং না করতে পারে, প্রপার ইনভয়েসিংটা করতে পারে। কাস্টমস আগে কত অ্যাসেস করলো ওইটা দেখে তারা করে। আমরা যেমন একটা প্রোডাক্টের যদি 5 টাকা দেখায়, আমরা 60 টাকা যদি করে অ্যাসেস করে দিই, সে ট্যাক্স দিয়ে নিয়ে আসছে, কিন্তু ব্যাংক প্রবলেম হলো এটাকে পরবর্তীতে এলসি করার সময় 60 টাকা করে না। আচ্ছা, ও আগের মতনই 5 টাকা করতে থাকে। তো এইটা আসলে ব্যাংকের উচিত হলো আমাদের লাস্ট যে ভ্যালুটা আছে সেগুলোকে ধরে, বা গ্লোবালি যে প্রাইসটা আছে সেটা ধরে করা, তাহলে আপনার আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং কিছু কমবে। এটার সাথে আপনার আরও কিছু বিষয় আছে, ট্রান্সফার প্রাইসিং আছে, আমাদের ইনকাম ট্যাক্সের ট্রান্সফার প্রাইসিং ইউনিটও হয়েছে। আসলে এই প্রবলেমটা একটা গ্লোবাল প্রবলেম। আপনারা দেখেছেন যে যখন 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে আমরা শুনেছি যে আমরা এত টাকা নিয়ে আসতে পারবো, এত টাকা নিয়ে আসতে পারবো, অনেক কাজ করেছি। আর আজকে নিউজ এলো বাংলাদেশ ব্যাংক একটা অডিটর নিয়োগ করেছে এই টাকাগুলো আনার জন্য। আসলে এটা খুবই কমপ্লেক্স একটা সিস্টেম গ্লোবালি, এটা শুধু আমরা না, সারা পৃথিবীতে খুবই কমপ্লেক্স সিস্টেম। এই জায়গাটা ডিল করা, যারা যত বেশি অটোমেশন, যারা যত বেশি থার্ড পার্টি ডাটার উপর নির্ভর করতে পারে, তারা তত ভালোভাবে এটা ডিল করতে পারে। আমরা যেহেতু আইসোলেটেড এবং হিউম্যান ইন্টারভেনশনে কাজ করি, এই কারণে আমাদের আউটপুটটা এখানে কম। আমরা আপনাদের যে পরিবর্তন বা রিফর্ম সেটা নিয়ে আরেকটু কথা বলবো। জনাব হায়দার আহমেদ খান, আপনি কিছু একটাতে মানে আপত্তি জানাচ্ছিলেন। জি, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং আমার দৃষ্টিতে ব্যবসায়ীরা করে না, এটা করাপ্টেড পিপুল অ্যান্ড অথরিটির একটা অংশ। আর এইটা ধরার জন্য খুব একটা নলেজেরও দরকার নাই, কারণ আপনি এখন অনলাইনে গেলেই প্রোডাক্ট প্রাইসিংটা পেয়ে যাচ্ছেন। সেইটা যদি আপনি কাস্টমসের অ্যাসেসমেন্টের সময় কনসিডার করেন, একদম 100%, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনি যাদেরকে সুযোগ সুবিধা দিবেন তাদেরকে একদম ফুল, এই যে একটু আগে আমি যা বলছিলাম আর কি, এয়ারক্রাফটের ভিতরে স্বর্ণ ঢুকে কেমনে একটা চ্যানেলে, সেই চ্যানেলটাই হলো ওনাদের চ্যানেল, ব্যবসায়ীর চ্যানেল না। এটা হলো ক্রিমিনালের চ্যানেল আর অফিসারদের একটা অংশের চ্যানেল। উইথ ডিউ রেসপেক্ট, আমি জাকির ভাইকে আমি সম্মান দিয়ে বলছি, ওনার মতো অফিসার যদি 2-4টা আমাদের আর একটু বাড়তো তাহলে আমাদেরও সমস্যা কমতো। আপনি দেখেন আমাদের বাংলাদেশের কাস্টমসের রিফর্মের সিস্টেম কবে থেকে আরম্ভ করছেন,
2013 সালেই আমি কাস্টম হাউসের তখন আমি একটা ইয়েও পাইছিলাম, আমি রিওয়ার্ডও পাইছিলাম ওই সময়কার অ্যাক্টিভিটিজের জন্য। প্রশ্ন যেটা হইলো টোটাল আমাদের প্রবলেমটা সিস্টেমে। আমি এই প্রোডাক্টটা ইম্পোর্ট করব, এটা আমি আনতে পারি, যে কেউ আনতে পারে, এটা ব্যাংকের সাথে রিলেটেড না, ব্যাংকের অফিসারদের এটা না। আমার দরকার হইলো এই ইনভয়েসটা ট্রান্সপারেন্ট হইতে হবে, আর ট্রান্সপারেন্ট ইনভয়েসটা ওনাদেরকে ভেরিফাই করতে হবে। এই যে ওনারা বললেন 24 ঘন্টার ভিতরে সব ছাড়তে হয়, এটা একটা অজুহাত, অজুহাত। এই অজুহাতের প্রেক্ষিতে এক দলকে পার করে দেন, আরেক দল সুযোগ সুবিধা বিপদে পড়েকে দুর্বল, অসহায় এবং গরিব ব্যবসায়ী, যারা পয়সাওয়ালা ব্যবসায়ী, যারা ম্যানেজ করতে পারে তাদের জন্য। আপনি সারা পৃথিবীতেই দেখেন না কেন, আইন কার জন্য? গরিবের জন্য। আইন কার জন্য? দুর্বলের জন্য। আর বাংলাদেশের যারা পয়সা আছে তাদের জন্য কোনো আইনের দরকার পড়ে না, তারা তাদের মতো করে সব ম্যানেজ করে নেয়। তথাকথিত সেই কিছু অফিসারের বেডরুমে চলে যায় লোকজন, ব্যবসায়ী কেমনে যায়? কিসের? ব্যবসায়ীদের দায় নেই। জি, ব্যবসায়ীদের দায় নেই। ব্যবসায়ীদের দায় আছে। আমি তাকে ব্যবসায়ী বলবো না, যারা এই টাইপের কাজ করে তাকে আমি ব্যবসায়ী বলি না। আমরা ঢাকা চেম্বারে আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতি বছর ট্রেড লাইসেন্স আপ টু ডেট হইতে হয়, আমাদের আইন কানুন সব মানতে হয়, আমরা মানতেই হবে। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার উচিত দেশের আইন মানা। আমার আইনের ক্ষেত্রে আমি যেটা একটু আগে প্রথমেই বলছিলাম, আমার ক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স নিয়ে যদি কথা বলি, নেট বাড়ান। আমি ভিয়েতনামের প্রসঙ্গ আনতে পারি। ভিয়েতনামে আমার জানা মতে 4 কোটি লোক ট্যাক্স দেয়। ভিয়েতনাম কি আমাদের দেশের থেকে সে অ্যাবনর্মালি ইকোনমি তাদের অনেক উন্নত? যারা বলেন ট্যাক্স জিডিপি 10%, আমাদের এটা আসলেও টোটাল করাপশানের সাথে রিলেটেড। আমি এটা শেয়ার করি। আমি এডুকেশনে কাজ করি আমার এলাকায়। প্রত্যেকটা উপজেলায় প্রায় মিনিমাম বোধ 23টা এজেন্সির অফিস আছে, তার ভিতরে একটা হলো এডুকেশন। আপনি এডুকেশনকে কন্ট্রোল করবেন কিভাবে যদি 22টা না করেন? ঠিক আছে, আমরা এই প্রসঙ্গে আমরা একটু আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে যাবো। আমি ভ্যাটের প্রসঙ্গটা আসবে বলছি, আমি আরেকটু অন্য প্রসঙ্গে যাবো, তার বসবে ডক্টর রুশাদ। তার মানে এটা ধরে নেওয়া যায় যে রাজস্ব বোর্ডের পুরো ব্যবস্থাপনা এখনো রাজস্ব আহরণের জন্য শতভাগ প্রস্তুত নয়। হিউম্যান ইন্টারভেনশনে কাজ করতে হয়, তারা বলছেন। সো দে আর নট অটোমেটেড অ্যাট অল, নট অ্যাট অল, মানে ফুললি নট, দে আর নট অটোমেটেড। এটা একটা দিক। তাহলে এই রাজস্ব বোর্ডের উপর প্রত্যেক বছর আমি রাজস্ব আহরণের পরিধি বাড়িয়েই চলেছি এবং তাদেরকে যখন টার্গেট সেট করে দেওয়া হয়, আমাদের এই আরেকটি আয়োজনই এনবিআর চেয়ারম্যান নিজে এসে বলেছেন যে যখন আমাকে টার্গেটটা দিয়ে দেওয়া হয় তখন আমাকে খেয়ে না খেয়ে ওইটা অ্যাচিভ করার জন্য দৌড়াতে হয়। এইভাবে যদি চাপ বাড়াতে থাকে তাহলে কি রাজস্ব বোর্ডের রিফর্ম কখনো সম্ভব হবে? রিফর্ম তো সম্ভব এভাবে হবে না, এটা খুবই স্পষ্ট। আমার তার আগে একটা বেসিক প্রশ্ন আছে, আসলে কি রিফর্ম চাওয়া হচ্ছিল কিনা এতদিন ধরে? আসলে কি রিফর্ম চাওয়া হচ্ছিল নাকি, সেটা হলো প্রশ্ন। তো আমার কাছে মনে হয় যে রিফর্মের কোনো সদিচ্ছা কখনোই ছিল না। কারণ আমরা মনে করি যে অনেক বছর ধরেই বাংলাদেশে তো একটা লুটপাটের একটা মাফিয়া সিস্টেম ছিল। তো সেই সিস্টেমটাকে এনাবল করার জন্য যা দরকার সেটাই হতো। তো এখন আমি যদি রিফর্ম করি, আমি যদি জবাবদিহিতা নিয়ে আসি, তাহলে তো লুটপাট করা যাবে না। তো সেই জন্য রিফর্মটা মুখে বলা হতো, কাগজে কলমে সেমিনারে বলা হতো, কিন্তু আসলে রিফর্মের কোনো এজেন্ডা বা ইচ্ছা আমরা মনে হয় সেরকমভাবে দেখিনি। হয়তো পিসমিলভাবে এদিক ওদিক কিছু একটা হতো, বাট একটা সামগ্রিক যে সদিচ্ছা, এগেইন আমি বারবার বলছি যে একটা রাজনৈতিক সদিচ্ছা থাকতে হয়। আমি যদি ট্যাক্স কালেকশনের মতো একটা ম্যাসিভ এফোর্টকে সত্যি উন্নত করতে চাই, এটার পিছনে রাজনৈতিক সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। সেটা এতদিন ছিল না। এখন অন্তর্বর্তীকালীন সরকারে এসে সেটা অবশ্যই সেটা ইচ্ছা হচ্ছে, কিন্তু এখন ইচ্ছা হলেই তো এটা আলাদিনের চেরাগ না। একটা ম্যাসিভ সিস্টেমকে আপনি 6 মাসের মধ্যে কিছুই করতে পারবেন না, যখন ওই আগের সিস্টেমের বেশিরভাগ জিনিসগুলোই ওখানে আছে এখনও, তাই না? আগের যেসব দুর্নীতিগ্রস্ত এলিমেন্ট, যেই পদ্ধতি, যেই মানুষ, তারা তো সব উধাও হয়ে যায়নি, তাদের বেশিরভাগই সেসব জায়গায় আছে। তো এই জন্য মনে হয় যে আপনার যে প্রশ্নটা, রিফর্ম আসলে হবে যখন একটা রাজনৈতিক শক্তি এসে সত্যিকারের সদিচ্ছা প্রকাশ করবে এবং সেটার পিছনে লম্বা সময় ধরে কাজ করবে, তখনই রিফর্মের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তার আগে এতদিন আমরা সব কাগজে রিফর্ম দেখে এসেছি এবং এইসব রিফর্মের আড়ালে আসলে লুটপাটেরই একটা সিস্টেম রেখে দেওয়া হচ্ছিল। আমরা দেখতে চাই এই রিফর্ম আসলেই তারা চান কিনা। দর্শক, 24 ঘন্টা রিপোর্ট যে আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা
আবারও ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন 24 ঘন্টা। আমাদের আলোচনা চলছে দেশের রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে। জনাব হায়দার আহমেদ, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। আমি বলেছিলাম আমি একটু ভ্যাট নিয়ে কথা শুনবো। 6 মাস পরেই সরকারকে রিভাইজ করতে হলো, কারণ সরকারের আয় কমে যাচ্ছে, যেটি আমি ডক্টর রুশাদকেও বলছিলাম। তো এই ভ্যাট আদায় বলি, সম্পূরক শুল্ক বলি, মূল্যস্ফীতির সাথে উপর ধাক্কা বলি, যা কিছুই যায়, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, এই পুরোটাই ব্যবসায়ীদেরকে সামাল দিতে হয়, কারণ তাদের হাত দিয়ে সেটি রাজস্ব বিভাগের উপর যায়। এখনকার এই সিদ্ধান্তকে আসলে আমরা দেখতে পাচ্ছি, আপনি কৃষি ব্যবসার সাথে জড়িত, কৃষির উপরে এটি পড়েছে। এই সিদ্ধান্তগুলোকে হঠাৎ করে নেওয়াটাকে আসলে আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে কিনা, এবং এখন তো আবার অনেক ক্ষেত্রেই রাজস্ব বোর্ডকে সিদ্ধান্ত বদলাতেও হয়েছে, তাহলে কি করলে আসলে সমাধানটা আসতো? ধন্যবাদ আপনার সুন্দর ইয়ের জন্য। টোটাল ইকোনমির সাথে আমাদের রিলেটেড এই একটা আইন, সারা 18 কোটি মানুষ এই আইনের সাথে রিলেটেড। ইনকাম ট্যাক্স যাদের ইনকাম হয়, ক্রিমিনাল অ্যাক্ট ক্রিমিনালের সাথে রিলেটেড, সামথিং লাইক দিস। কিন্তু এই ভ্যাট আইনটা 100% বাংলাদেশের মানুষের সাথে জড়িত, যেটা চরমভাবে বাংলাদেশের ইকোনমির ডেভেলপমেন্টের একদম উল্টা পথে চলতেছে। বাংলাদেশের জন্য 1% এই আইনটা অ্যাপ্লিকেবল না। বাট আইনটা আমি জাকির ভাইকে একটু আগে শুনছিলাম, ওনার হাত দিয়ে আইনটা হয়েছে। আমার কাছে খুব ভালো লাগতেছে, ওনার মতো একজন মানুষের সাথে দেখা হয়েছে যেটা এত সুন্দর আইন, কিন্তু বাংলাদেশের জন্য এটা প্রয়োগের ক্ষেত্রে একদম 100% নন অ্যাপ্লিকেবল। তার উদাহরণ দিয়ে আমি বলি আমাদের আলোচনার ভিতরে, সেটা হলো আমাদের ইকোনমি, সে একজন ব্যবসায়ী, সারা বাংলাদেশের সমস্ত আইটেম যেহেতু আছে, সে নেত্রকোনা আমার বাড়ি, আমি একটা মুদির দোকান আছে নেত্রকোনা, আমার বিন আছে, আমাকে রিটার্ন জমা দিতে হয়। আমি হোলসেলে মার্কেট কিনবো থেকে মৌলভীবাজার আসলাম, আমি আসলাম ভাইয়ের কাছে যে আমার 147টা আইটেম লাগবে, আমার এই কোয়ান্টিটি। ওনার দোকানে আছে হয়তো 30টা, বাকি 117টা কী করবেন উনি? বলবেন হায়দার ভাই আপনি বসেন, চা খান, আমি অন্য দোকান থেকে আনতেছি, এবং আনবেন উনি, আইনে আমাকে দিবেন, আমাকে মুভ করতে দিবেন না। এই যে ইকোনমি, এটা কিন্তু বাংলাদেশের ইকোনমির মেইন ইকোনমি, এবং এইটার উপরেই বর্তমান বাংলাদেশের ইকোনমি রান করতেছে। এই জায়গায় আমি আরেকটা কথা, যেটা আমি আগেই বলছিলাম, বাংলাদেশের মেইন এমপ্লয়মেন্টটা কিন্তু বিজনেসম্যান করতেছে। সেই বিজনেসম্যানকে ডিস্টার্ব করা কোনো অবস্থাতে ওনাদের উচিত না, এবং এই উচিত না বললেই ওনারা করছিলেন, করার পরে আবার ব্যাক করছেন। ওনাদের বোঝা উচিত বাংলাদেশে বর্তমানে যে এই নতুন গভর্নমেন্ট আসার পরে এমপ্লয়মেন্ট আপনি দেখতেছেন কি অবস্থা। তার ভিতরে আরেকটা শব্দ আমি অ্যাড করি, সেখানে বাংলাদেশের স্নাতক ছেলেমেয়েরাই সবচেয়ে বেশি আনএমপ্লয়েড। তারা অ্যাভারেজে 3 বছর ঘোরাফেরা করা লাগে চাকরির জন্য, এটা আপনারা নিশ্চয়ই জানেন। সেই একটা ইকোনমিতে আপনি ভ্যাট প্রয়োগ করলেন ওষুধ পর্যন্ত, এমন একটা ওষুধের উপর, সব ওষুধ দেখেন আপনি, সমস্ত ওষুধের গায়ে লেখা আছে ইনক্লুসিভ অফ ভ্যাট। আপনার এই যে ইনক্লুসিভ অফ ভ্যাট প্রয়োগ করলেন, করার পরে ইকোনমিতে আপনি একটা কালেকশানে গেলেন, যাওয়াতে বাংলাদেশে বিবিসির সার্ভে 65 লাখ লোক প্রতি বছর ল্যান্ডলেস হয় বাংলাদেশে হেলথ গ্রাউন্ডে, বিবিসির সার্ভে। এই অবস্থার এইসব ইকোনমি কি ওনারা বুঝেন না? এইসব ইকোনমি কি বাংলাদেশের যারা পলিসি মেকার তারা বুঝেন না? তারপরে কেন ওনারা ভ্যাট ইন্ট্রোডিউস করেন, এবং ভ্যাট আবার ওনারা পণ্যের উপর তো চাপ বেশি রাজস্ব আহরণ। আমি এই জায়গায় আমি একটা কথা বলে শেষ করব, সেটা হলো গভর্নমেন্টের সরকারি কর্মকর্তা দ্বারা দেশ চলে, তো ওনারা এই যে 3 মাস 2 মাস 1 মাস 2 বছর ওনারা পোস্টে থাকেন, ওই সময়টাকেই ওনারা মনে করেন চ্যালেঞ্জ। এই সময়ের ভিতরে উনি যদি চেয়ারম্যান বা মিনিস্টারের সুনজরে থাকতে পারেন তাহলেই ভালো। এই কাজটা করতে গেলেই ওনারা কী করেন, জনগণের গলায় ছুরি দেন। এই কাজটা করতে গেলেই ওনারা শর্ট টার্ম পলিসি অ্যাপ্লাই করেন। কোনো দেশ লং টার্ম পলিসি ছাড়া ডেভেলপমেন্ট করতে পারে না। বাংলাদেশে আপনি দেখেন প্রতি বছর, আপনি যেটা বললেন একটু আগে বলছিলেন যে প্রতি বছর রেভিনিউর একটা টার্গেট বাড়তেছে। কেন বাড়তেছে? গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের জন্য। আপনি এখন দেখেন 1 লাখ কোটি টাকা কিন্তু এখন আপনাদের পেমেন্ট করতে হবে আগামী বছর, 1 লাখ প্লাস আপনার ইন্টারেস্ট অ্যান্ড ডেট সার্ভিসের জন্য। এই টাকাটা কোত্থেকে আসবে? জনগণের কাছ থেকে। এই জনগণের কাছ থেকে আনতে গেলেই তো আপনার ট্যাক্স বাড়াইতে হবে। আর ট্যাক্স বাড়াইতে গেলে কি করবেন ওনারা? প্রেজেন্ট যে ট্যাক্স পেয়ার আছে তাদেরকেই উনি বলি দিবেন। বলি দেওয়ার সময় আমরা খুব শেষ করবো, 1 মিনিটে আমি শেষ করি। এই ভ্যাট আইনটা বাংলাদেশের জন্য টোটালি, আমি একটা, আপনি যদি অ্যালাউ করেন আমি একটা এনবিআর এর একটা স্লোগান শেয়ার করি আপনাদের সাথে। সেটা হলো, এনবিআর বলতেছে, আমি এই যে
উন্নয়নশীল রাষ্ট্রসমূহ আমদানি নির্ভর বিদায় পরোক্ষ করের সংগ্রহ বেশি, যা উন্নত সমাজ বিনির্মাণের অন্তরায়। আমরা কি ডেভেলপিং ইকোনমি না? এই ডেভেলপিং ইকোনমিতে ইনডাইরেক্ট ট্যাক্স থাকতে পারে, থাকবে, থাকুক, জিএসটির মতো হাইয়েস্ট লেভেল থেকে ওনাদের পছন্দ মতো সে সোনারগাঁ, শেরাটন, অমুক তমুক রেস্টুরেন্ট আছে, এগুলোতে ইন্ট্রোডিউস করা। মতিঝিলে একটা ছোট্ট দোকান, সেখানে আপনি 15% ভ্যাট ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন। আমি আপনার কাছ থেকে একটু ফ্লোরটা নিতে হচ্ছে, কারণ জাকির হোসেন সাহেবের কাছ থেকে আমি উত্তরটাও জানতে চাই। জনাব জাকির হোসেন, অনেক রিফর্মের কথা বলা হচ্ছে, অনেক সংশোধনের কথা বলা হচ্ছে, ডিজিটালাইজ হওয়ার কথা বলছে। আমি ডক্টর রুশাদের প্রশ্নটাই আপনাকে করতেছি, আপনারা কি আসলে মানে উন্নত সংস্কার রিফর্ম হতে চান? আমি আপনাকে মানে পুরো রাজস্ব বিভাগের কথা বলছি, কারণ তাহলে অনেকেরই অনিয়ম করার পথ বন্ধ হয়ে যাবে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু হায়দার ভাইয়ের সাথে একটু বলতে হচ্ছে। ভাইয়ের আসলে এই বোঝা যাচ্ছে যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ওনার নিশ্চয়ই কোনো বিরূপ অভিজ্ঞতা আছে। হ্যাঁ, বিরূপ অভিজ্ঞতা আছে, যদি থাকে সেটা আমি ব্যক্তিগতভাবে সরি। না, বিরূপ অভিজ্ঞতা নাই, কিন্তু ওনার আমি প্র্যাকটিক্যাল এর দিকে একটু গ্যাপ আছে। একটু ওনাকে বলতে দিই না, এই গত সপ্তাহে আমি একটা আর্টিকেল লিখছি পরোক্ষ করের প্রভাব। আচ্ছা, আমরা ওটা একটু শুনি। জি, তো আসলে ভাই যতটা যেভাবে উপস্থাপন করছেন, ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন বা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অত ওই রকম না। এইটা একটা আপনার টোটাল সোসাইটির মধ্যে ভ্যাট হলো একটা ইঞ্জিনের মতন, একটা বটল নেকের মতন, এর ভিতর দিয়ে সবাইকে যেতে হয়। তো এই যখন যেতে হয় তখন কিছু পিউরিফিকেশনের বিষয় থাকে, সব কিছু কিছু ম্যাটেরিয়ালস থাকে পিউরিফাই করা যায় না, যত আপনি ফিল্টার করেন না কেন। আমাদের মধ্যে কেউ কেউ এরকম আছে যাদেরকে পিউরিফাই করা যায় না, এরা কিন্তু আবার ফিল্টারকে নষ্ট করে দেয়, বাদ দিয়ে দেওয়া যায় না। এলিমিনেট করা আসলে যায়, কিন্তু এলিমিনেট করতে যেয়ে যদি দেখা যায়, আমার একটা অভিজ্ঞতা আছে। আমি বেনাপোলে পোস্টিং ছিলাম 2.5 বছর। আমি নিজে হিসাব করেছি, যখন 2.5 বছর পরে চলে আসি, ওইটা আমি ফেয়ারওয়েলে বলেছিলাম, অনেকবারই বলি যে আমি 2.5 বছরের চেকপোস্টে যদি আমি আইন প্রয়োগ করতাম প্রপারলি, 100% আইনে যা লেখা আছে, তাহলে আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোনো বাংলাদেশিকে ঢুকতে দিতে পারতাম না, এবং সবাইকে আমার আটক করা লাগতো। তাহলে আমি কাকে পিউরিফাই করব? পিউরিফাই করলে তো আমার সবই শেষ হয়ে যাচ্ছে। তো এইটা এনবিআরের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। ভাই আশা করি এটা বুঝে যাবেন। আর আপনি যেটা বলেছেন, এটা আসলে আমাদের কাছে $1 মিলিয়ন কোশ্চেন। এটা হলো রিয়েল চ্যালেঞ্জ, যে আমরা যে অটোমেশনগুলো করছি, আমরা প্রচুর বলছি যে আমরা এই করছি, সেই করছি, কিন্তু আউটপুট তো ওইভাবে আসছে না। আমার ট্যাক্স জিডিপি 11-তে ছিল, আমি যখন 2019-এ ভ্যাট রিফর্ম নিয়ে কাজ করি, 19 থেকে আমি এখান থেকে দূরে আসছি। তো ওই 19-এ তখন ট্যাক্স জিডিপি ছিল 11.1, সেখান থেকে এখন 9.6 বা এরকম। তো এই জায়গায় কমে গেল। এর কারণ হলো আমরা অটোমেশন করেছি, কিন্তু একটা অটোমেশন আরেকটার সাথে কানেক্টেড না। হ্যাঁ, এখন কানেক্টেড না হওয়ার পর আপনি চিন্তা করেন, ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত আপনি চমৎকার একটা রাস্তা করলেন, কিন্তু মাঝখানে 20 ফিট রাস্তা আপনি কেটে দিলেন। তাহলে কি আপনার কি ঢাকা থেকে চিটাগাং আদৌ কোনো রাস্তা হলো না? অথচ আপনি কিন্তু 380 কিলোমিটার রাস্তা চমৎকার করে বানিয়েছেন, মাত্র 20 ফিটের জন্য আপনি চিটাগাং যেতে পারলেন না। তো আমাদের অটোমেশনগুলো এখনও অনেকটা আইসোলেটেড, পয়েন্ট টু পয়েন্ট হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা কানেক্ট করতে হবে, এবং এনবিআর সে কানেকশনগুলোর চেষ্টা করছে না তা না, বাট আমরা কিন্তু আবার ওই যে আমরা পিউরিফাই করতে চাই, কিন্তু সবাইকে দলে পাওয়া যাচ্ছে না। জনাব জাকির হোসেন, আমি আপনার কথা বুঝতে পেরেছি। ডক্টর রুশাদ, আমি একেবারে শেষ যেতে চাই। হয়তো আমরা 100-তে 100 পাবো না, আপনি শিক্ষক মানুষ, এই জন্য নাম্বারিং দিয়ে প্রশ্ন করি। 100-তে কত দিলে ভালো হয়? 70-80 পেলে কি বলা যায় যে আমরা রিফর্ম হয়েছি, নাকি আমরা পাস মার্ক নিয়ে বসে থাকবো? আমি জানি না পাস মার্ক আপনি দিতে চান কিনা। মানে এখনকার কারেন্ট অবস্থাকে এখন পাস মার্ক কিন্তু 60-তে না, অবশ্যই পাস মার্কের ধারে কাছেও নাই আর কি। উনি তো পাসই করাচ্ছেন না। হ্যাঁ, তার কারণটা হলো যেটা বললাম, যে ট্যাক্স জিডিপি যেই দেশের 10%-এর নিচে, তারপর যেখানে ইন্ডিয়ার ট্যাক্স জিডিপি রেশিও অলমোস্ট 20-র কাছাকাছি। আর ভ্যাট নিয়ে যে কথাটা আমি বলবো, ভ্যাটে বাংলাদেশের যে কোনো দেশের ডিরেক্ট ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্সটা সবসময় ইনডিরেক্ট ট্যাক্সের চেয়ে বেশি থাকে। বাংলাদেশে টোটাল ট্যাক্সের 30% হলো গিয়ে ইনকাম ট্যাক্স, বাকিটা ইনডিরেক্ট ট্যাক্স। ইন্ডিয়ার ডিরেক্ট ট্যাক্স হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্সের যেটা আছে সেটা অলমোস্ট 60%-এর কাছাকাছি। তো তার মানে কি, এটাই তো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমাদের হঠাৎ করে ভ্যাটটা কেন বাড়াতে হলো? কারণ আমাদের ইনকাম ট্যাক্স, যেটা আমাদের মেইন ট্যাক্স রেভিনিউ হওয়ার কথা, সেই জিনিসটা, সেই মেকানিজমটা আমাদের পুরোপুরি নাই, অলমোস্ট নাই।
এই জন্যই আমাদের কুইক ফিক্সটা কি, কুইক ফিক্সটা হলো ভ্যাটটা বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, এখন এটা 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 আমরা অবশ্যই সমালোচনা করতে পারি। এখন আমাদের দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা আমরা সবাই জানি। এখন আমাদের যদি টাকা পয়সা এক্সট্রা দরকার হয়, তাহলে আমাদের পুরো ব্যবস্থাটা এতই দুর্বল এবং একপেশে, ইনডিরেক্ট ট্যাক্স ছাড়া আমাদের আর কোনো গতি নাই, এই জন্য এটা করতে হয়েছে। কিন্তু আসল দুর্বলতা ওই জায়গায় যে আমরা ইনকাম ট্যাক্স কালেক্ট করতে পারছি না ঠিক করে, এটাই হচ্ছে আমাদের মেইন দুর্বলতা। সবাইকে আর 1 মিনিট করে সময় দেব। জনাব হায়দার 1 মিনিট, ঠিক 1 মিনিট। আমি শুধু একটা সাপ্লিমেন্ট করি, আমার বাংলাদেশের ইনকাম ট্যাক্স আসলেও তাই। আমার যদি যত ডাইরেক্ট ট্যাক্স বাড়বে, ইনডাইরেক্ট ট্যাক্সের প্রয়োজনীয়তা তত কমবে, তত সমাজ উন্নত হবে। সেই জায়গায় গভর্নমেন্ট সেই কাজটা না করে তারা করতেছে ওইটা। তো এইটা কি করতে পারেন, এটা আমার প্রপোজাল পার্সোনাল। সেটা হলো সারা বাংলাদেশে 4578টা বোধহয় ইউনিয়ন আছে, আমি যদি ভুল না করি। এক একটা ইউনিয়নে আমাদের ইকোনমি কিন্তু অনেক বড়। আপনার গ্রাম অঞ্চলে গেছেন কিনা জানি, গ্রামের বিয়েতেও এখন মিনারেল ওয়াটার খাওয়ায়, গ্রামে অনেক কিছু হয়, মানুষের ক্যাপাসিটি কিন্তু অনেক বাড়ছে। এইটা এনবিআর এর দৃষ্টিতে এখনো আসে নাই, ওনারা এটা দেখতে পান না বা দেখতে চান না। আই মার্সে এই জায়গায় যদি ওনারা সমস্ত ইউনিয়নের যত ট্রেড লাইসেন্স আছে, সেই ট্রেড লাইসেন্স হোল্ডারকে যদি ওনারা অটোমেটিক এবং খুব কমফোর্টেবল জোনে অ্যাকোমোডেট করেন, আমার প্রস্তাব হইল ট্রেড লাইসেন্স, ইলেকট্রিক বিল, এনআইডি অ্যান্ড টিন, এই চারটাকে যদি ম্যাচ করে ব্যাংক ব্যালেন্সটাকে শুধু ক্লোজিং ব্যালেন্সটা শুধু অ্যাকাউন্ট ফর করা, নট সারা বছরের ডিপোজিটটা নিয়ে টানা। বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। তাহলেই আমাদের একটু প্রান্তিক পর্যায়ে নজর দেওয়া উচিত। 4 কোটি লোক ট্যাক্স পেয়ার হবে খুব ইজিলি। জনাব জাকির, এত সহজ কি করা দেয়? আমি একদম 1 মিনিট দিতে চাই। আসলে পৃথিবীর মধ্যে একটাই শব্দ আছে যার কোনো পজিটিভ সেন্স নাই, দিস ইজ দ্য কর, ট্যাক্স। যার কোনো বন্ধ নাই, যার কোনো ভালো ফ্লেভার নাই, সবসময় ব্যাড ফ্লেভার ছাড়া। সো আমার এখানে বন্ধু যারা আছেন তারা কিছু না কিছু ভালো কাজ করেন। আমরা যে কাজটা করি পরোক্ষভাবে হয়তো অনেক ভালো কাজ করি, কিন্তু ফ্রন্ট এন্ডে একেবারে ফাইটিং পয়েন্টে আমরা ফ্রন্ট লাইনে যে যার পকেট থেকে টাকাটা আমরা গভর্নমেন্টের ট্রেজারিতে নেই, সে কিন্তু আনহ্যাপি থাকে। তার মানে আমার প্রতিটা ক্লায়েন্টেই আমার পারফরমেন্স যত বাড়বে তত বেশি আনহ্যাপি থাকবে। সো এই বাস্তবতা নিয়েই আমাদের কাজ করতে হয়। তারপর আশা আছে দেশ আগাবে ইনশাল্লাহ। আমাদের উত্থান পতন আছে, উত্থান পতনের মধ্যে দিয়ে আগাচ্ছে। আর জাস্ট আমি 30 সেকেন্ড একটা কথা বলবো, সেটা হলো ভ্যাটের সবচেয়ে বড় যে প্রবলেম, সেটা হলো 5%, 7%, 9%, 10%। এগুলো হলো ভ্যাটের সবচেয়ে বড় শত্রু। এগুলো ইকোনমির মধ্যে ধনী এবং গরিবের মধ্যে বৈষম্যটা বাড়াচ্ছে। মানে এইগুলোর কারণে আমরা সব ট্যাক্স পেয়ারকে সমভাবে দেখতে পারছি না, ফেভারিজম আসছে এখানে। তো এইটা থেকে এই সরকার বের হইতে চাচ্ছে, যে কিছু 7.5 থেকে 15 করেছে, 10 থেকে 15 করেছে, রেয়াত দেয়া। এবং অ্যাকচুয়ালি সরকার ট্যাক্স বাড়ায়নি, শুধু রেটটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে যায়। এইটা নিয়ে ডিবেট আছে, সবাইকে এক রেটে রাখা উচিত কিনা, এটা নিয়ে অনেক ডিবেট আছে। ডক্টর রুশাদ, আমরা কি সবাইকে খুশি করতে পারবো? 1 মিনিট। সবাইকে খুশি করা তো আসলে সরকারের কাজ না। সরকারের কাজ হচ্ছে গিয়ে যেটা ন্যায্য সেটা কাজ করা। এবং এইমাত্র উনি যেটা বললেন যে ভ্যাট আসলেই হচ্ছে ডিসক্রিমিনেটরি। কারণ ভ্যাটের যখন একটা ওষুধের উপর যখন ভ্যাট বসে, তখন একটা গরিবকে যে দামে কিনতে হয়, বড় লোককেও সেই একই দামে কিনতে হয়। তো এই জন্যই যে কোনো সভ্য উন্নত দেশে ইনডিরেক্ট ট্যাক্সটা সবসময় কম থাকে, কারণ ডিরেক্ট ট্যাক্সটা হচ্ছে অনেক ন্যায্য। ইনকাম ট্যাক্সটা, যার যত বেশি ইনকাম সে তত বেশি ট্যাক্স দিবে। তো আমাদের সেজন্য মনে হয় যে সবাইকে খুশি, ট্যাক্সের কাজ অফিসিয়ালদের বা প্রতিষ্ঠানের কাজ সবাইকে খুশি করা না, খুশি করার কথা দেশের উন্নতি বা সাম্য প্রতিষ্ঠাকে, সেই সাম্য প্রতিষ্ঠা, ন্যায্যতা প্রতিষ্ঠা করারই চেষ্টা। এতে কেউ অখুশি হবে, কেউ খুশি হবে, সেটা সরকার দেখার বিষয় না। ডক্টর রুশাদ, আপনাকে ধন্যবাদ। একই সাথে জনাব হায়দার এবং জনাব জাকির, আপনাদের দুজনকেও ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। দর্শক, 24 ঘন্টার আয়োজন এখানেই শেষ করছি। এতক্ষণ যারা দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।